তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়ি। মা টুনি, আমি একটু বাজারে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাবো আর আসবো। না মা, আমি যাব তোমার সাথে। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমাকে তোমার সাথে নিয়ে যাও না। মারে, দেখ বাহিরে কেমন রোদ পড়েছে। এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক। তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দেব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা, আমি শুধু তোমার সাথে যাব। ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু। তারপর শেফা শিয়ালিনী টুনিকে নিয়ে বাজারে চলে যায়। শেফা যখন বাজার করতে ব্যস্ত ছিল, টুনি তখন পাশের দোকানের ড্রাগনগুলো দেখছিল আর মাকে বলে, মা, এই যে দেখো পাশের দোকানের ড্রাগনগুলো কত সুন্দর। ড্রাগনগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। কি লাল লাল, তাই না মা? তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা। টুনি, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলে কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা। এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দেব বল? আর এই ড্রাগন গুলো তো দেখছি বাঘিনী ভাবি টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না। এমনিতেই আমার বাসা ভাড়াটা বাকি আছে। আয় বলে দেখি বাকিতে দেয় কিনা। যদি দেয় তাহলে কিনে দেব, না হলে কিন্তু অন্য দিন। বাঘিনী ভাবি, আপনার দোকানের ড্রাগনগুলো দেখতে তো খুব সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন? আমার মেয়ে যে আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে। আমার হাতেও কোনো টাকা নেই, যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন, পরে না হয় আমি টাকাটা দিয়ে দেব। এ কি বললি তুই শেফা? বাকিতে ড্রাগন দিব? আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না। টাকা দে, তারপরেই ড্রাগন দিব। আর তুই গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস? লজ্জা করে না? যা আগে আমার বাড়ি ভাড়া নিয়ে আয়। বাঘিনী ভাবি, আপনি তো সবই জানেন। টুনির বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দিন না বাঘিনী ভাবি, আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একবারেই আপনাকে দিয়ে দেব। তোকে সময় দেব? একদমই না। তোরা আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দেব। তারপর শেফা শিয়ালিনী ও টুনি বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। আমার খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো। আমি আর ড্রাগন খেতে চাইবো না মা। তুই মন খারাপ করিস না রে মা। বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে, কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি। এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘরও দেখছি না। অনেক কষ্ট হচ্ছে, তাই না রে মা? চল আর একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়ি ঘর খুঁজে পাই কিনা। মা, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি আর পারছি না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। আর একটু ধৈর্য ধর মা, আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর দেখছি না। দেখবি আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখ মা। দেখো না, গাছে একটা
ড্রাগনের মতো ফল ধরে আছে। চলো না মা, গিয়ে দেখি তো কি ফল। খেতে মিষ্টি হলে, সুস্বাদু হলে আমাকে ফলটা পেড়ে দাও না মা। এ কি কাণ্ড, লেবু গাছে ড্রাগন ফল ধরেছে! সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দাঁড়া, আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেড়ে দিচ্ছি। এরপর শেফা ড্রাগন ফলটি ছুঁতেই ড্রাগন ফল থেকে একটি পরী বেরিয়ে আসে। ও মা, ড্রাগন ফল থেকে কি সুন্দর একটি পরী বেরিয়ে আসলো। এ কি পরি, তুমি ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন? আমি তোমাদের সবকিছু খুলে বলছি। একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম। পশুদের এই গ্রামটি কত সুন্দর। আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব। আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে। আরে আরে, কি সুন্দর ড্রাগন ফলের গাছ! এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষুধাও লেগে গেছে। যাই, আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষুধা নিবারণ করি। আরে, ড্রাগন ফলগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু ছিল। এরপর আমি ড্রাগন খেয়ে ছাল ফেলার সময় এক তান্ত্রিক বাবার মাথার উপরে পড়ে। কে রে, এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যানটা নষ্ট করে দিয়েছে? ও তুই, এই পরি, তোর এত বড় সাহস, আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যান নষ্ট করেছিস? না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে ঢিল মারিনি গো। আমি ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে। আমি তো আপনাকে খেয়ালই করিনি তান্ত্রিক বাবা, আমাকে ছেড়ে দিন। এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি আর আমাকে সে লেবু গাছের ড্রাগন ফল বানিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কেউ যদি এই ফলটি ছুঁয়ে দেয় তাহলে আমি এই বন্দিদশা থেকে মুক্তি পাবো। আজ তোমার কারণে আমি মুক্ত হলাম। ও, এই ব্যাপার পরি। এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও, না হলে ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে। কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন জঙ্গলে কি করছো? তারপর শেফা শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর ড্রাগন বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। তোমরা যখন যেটা চাবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। এখন আমি আসি, তোমরা ভালো থেকো। মা দেখো, আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে, তাও আবার ড্রাগন বাড়ি। এই বাড়িতে আমরা নাকি সব কিছু পেয়ে যাব, যা ইচ্ছে তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। হ্যাঁ মা, এতদিনের সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখেছো, পরি ঠিকই বলেছিল। আমাদের বাড়ির উঠোনে কত বড় সোনার গয়না একটি গাছ হয়েছে। কিরে লাইজুর মেয়ে, শুধু শুধু আমার দোকানে এতক্ষণ তাকিয়ে আছিস কেন বলতো? আসলে কাকিমা, তোমার দোকানের গোল্ডের নেকলেসগুলো দেখতে এত সুন্দর না, আমি একদমই চোখ ফেরাতে পারছি না। ঠিক আছে, তাহলে তোর মাকে যে বলবি একটা নেকলেস কিনে দিতে, তাহলেই তো হয়ে যায়। শুধু শুধু এভাবে তাকিয়ে থেকে কি লাভ? এমনিতেই কাকিমা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আজকে আমার বাবা আর মাকে বলবো আমাকে একটা সুন্দর নেকলেস কিনে দিতে তোমার দোকান থেকে। ঠিক আছে ঠিক আছে, এখন আমার দোকানের সামনে থেকে চলে যাও তো, না হলে আবার নতুন কাস্টমার আমি ধরতে পারবো না। তাড়াতাড়ি যাও। নিনজা, এই দেখ, আমার মা তার দোকান থেকে আমাকে এই নেকলেসের বক্সটা দিয়েছে। এই নেকলেসটা কত সুন্দর, তাই না? এরে
বাঁধন, নেকলেসটা আসলেই অনেক সুন্দর। আমিও যাওয়ার সময় তোর মায়ের দোকানে দেখলাম অনেক সুন্দর সুন্দর গোল্ডের নেকলেস। আমি আমার মার বাবাকে যে বলবো আমাকেও যাতে তোর মতো তোর মায়ের দোকান থেকে একটা নেকলেস কিনে দেয়। ঠিক আছে লিঞ্জা, তাহলে তো ভালোই হয়। সামনে তো ঈদ আসছে, এই ঈদে আমরা দুজন নেকলেস পরে ঘুরবো, কি মজা। হ্যাঁ রে বাঁধন, আমি এক্ষুনি যাব, যে আমার মা বাবাকে বলবো। মা বাবা, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে। এবার ঈদের জন্য আমাকে একটা নেকলেস কিনে দিবেই দিবে। আমি কখনো সোনার নেকলেস পরিনি, আমার যে সোনার নেকলেস পরতে খুব ইচ্ছে করে। কি সব বলছিস রে লিঞ্জা মা? সোনার নেকলেস সে তো অনেক দাম। আমি কখনো সোনার দোকানে যে নেকলেসের দামও জিজ্ঞাসা করিনি, মনে হয় অনেক দাম হবে। তোর বাবা রিক্সা চালিয়ে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তোকে আবার সোনার নেকলেস কোথা থেকে কিনে দেবো রে মা? আমি এত কিছু জানি না, আমার একটা সোনার নেকলেস লাগবেই লাগবে। বাঁধন, মিশা, অনিতা ওরা কত সুন্দর সুন্দর সোনার গহনা পরে। আমার যে সোনার গহনা পরতে খুব ইচ্ছে করে। বাবা, মা, আমাকে একটা সোনার গয়না কিনে দাও না মা। না 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 না, এত শখ থাকতে নেই। এগুলা যে বড়দের শখ। বড় লোকরা সোনা শুধুমাত্র বড় লোকদের জন্যই, ওদের অনেক টাকা আছে, ওরা সোনার গয়না কিনে পরতে পারবে। আমাদের তো এত আয় রোজগার নেই, আমাদের মতো গরিবদের এত শখ থাকতে নেই রে মা। মা, তুমি সব সময় আমাকে এরকম বলো। তুমি আমাকে কম করে একটা সোনার নেকলেস কিনে দাও না মা। আমার এত দামি নেকলেস লাগবে না, কম দামি হলেও আমাকে একটা তুমি সোনার গয়না কিনে দাও না মা। আমি যে আমার বন্ধুদের খুব করে বলেছি এবার ঈদে ওদের মতো সোনার গয়না আমি কিনবো। হ্যাঁ গো লিঞ্জার মা, তুমি আমার মেয়েকে এভাবে বলছো কেন? আজকে আমি সকাল থেকে যা রোজগার করব সেই টাকাটা কোথাও খরচ করব না। তুমি এই টাকা দিয়ে আমার মেয়ের জন্য সোনার গয়না কিনে নিয়ে আসবে বাঘিনী বাবির দোকান থেকে। কি মজা, কি মজা, আমি আজকে সোনার গয়না কিনবো। এই নাও লিঞ্জার মা, এখানে 1000 টাকা আছে। এই টাকাটা নিয়ে বাঘিনীর দোকানে যাও, যে ছোট দেখে একটা সোনার নেকলেস কিনে দাও আমার মেয়েকে। কিন্তু আমার জানা মতে সোনার দাম তো অনেক বেশি, 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যাবে না। হবে হবে, তুমি আমার মেয়েকে ছোট করে হলেও একটা সোনার গয়না কিনে দিবে। আমি রিক্সাটা নিয়ে এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যেয়ে দেখি। বলছি বাগিনী ভাবি, আমাকে 1000 টাকা দিয়ে আমার মেয়ের জন্য একটি সোনার গয়না দেন তো। ছোট দেখে একটা নেকলেস হলেই হবে, বেশি বড় সড়ো লাগবে না। হাসালি রে লাইজু, হাসালি। 1000 টাকা দিয়ে এসেছিস আবার সোনার নেকলেস কিনতে? কখনো শুনেছিস 1000 টাকা দিয়ে নেকলেস পাওয়া যায়? তোদের মতো গরিবদের এত সোনার জিনিস পরার শখ কেন? হ্যাঁ, আমার দোকানের সর্বনিম্ন 20,000 টাকা একটা সোনার নেকলেস, আর সব কিছুই 20,000 টাকার উপরে। 20,000 টাকা জোগাড় করে তারপরে আমার দোকান থেকে সোনার নেকলেস কিনতে আসবে। কিন্তু ভাগিনী ভাবি, এত টাকা যে আমাদের কাছে নেই, তুমি তো জানোই। লিঞ্জার বাবা রিক্সা চালিয়ে যে কয়টা টাকা ইনকাম করে তা দিয়ে সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যায়। মেয়েটা যে আমার বড্ড আশা করেছে এবার ঈদে একটা সোনার গয়না কিনবে। ছোট দেখে একটা সোনার গয়না দাও না বাগিনী ভাবি। কি সব বলছিস লাইজু? আমি যে বললাম তোর কি মাথায় ঢুকেনি? 1000 টাকার কোনো সোনার গয়না আমার দোকানে নেই। যা, অন্য দোকান থেকে পেলে সেটা নিয়ে যা। এখন আমার দোকান থেকে যা, তো কত কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আমার দোকানে আসতে দে। এখন যা এখান থেকে। চল লিঞ্জা, পরে টাকা জমিয়ে তোকে সোনার গয়না কিনে দিব। কি গো, আমার মেয়েটার জন্য কি গয়না কিনলে? দাও তো দেখি। ওগো, 1000 টাকা দিয়ে তো কিছুই পাওয়া যায় না। বাগিনী ভাবির দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম একটা ছোট গয়না দিতে, কিন্তু সে আমাকে আরো অনেক কথা শুনিয়ে ওইখান থেকে তাড়িয়ে দিল।
ওনার দোকানে নাকি 20,000 টাকার নিচে কোনো গয়না নেই। আচ্ছা, তোমরা কোনো চিন্তা করো না। আমি এবার আমার রিক্সাটা নিয়ে শহরের দিকে যাব। শহরের দিকে যাতায়াত বেশি হয়, নিশ্চয়ই ভালো টাকা ইনকাম করতে পারবো। আমি এই মাসের সব টাকা জমিয়ে ঈদের আগে আমার মেয়ের জন্য একটি গয়না কিনে দিব, বুঝলে? এরপর মিচকি শিয়াল একদিন রিক্সা চালানোর সময় একটি অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। মা, বাবার কি হয়েছে? তোর বাবা তোর জন্য শহরে যে রিক্সা চালিয়েছে, সে তো সেখানে নতুন ছিল, রাস্তাঘাট এত চিনতো না, তাই অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গিয়েছে। তাতেও প্রচন্ড চোট পেয়েছে। তোর বাবার চিকিৎসা করতে চেয়ে অনেক টাকার প্রয়োজন। এখন কিভাবে যে কি করব? সময় মতো তোর বাবার মাথার অপারেশন না করলে তোর বাবাকে যে বাঁচানোই কষ্টদায়ক হয়ে যাবে। মা, সবকিছু আমার জন্য হয়েছে। আমি কেন আমার বাবার কাছে গয়না আবদার করতে গেলাম? এখন আমার জন্য আমার বাবা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কতবার বলেছিলাম এভাবে সোনার গয়না আবদার করিস না। আমরা গরিব মানুষ, আমাদের যে এত সামর্থ্য নেই, তারপরও বারবার বায়না করতে গেলি। এবার দেখলি তো তোর বাবার কি অবস্থা হলো। আমার জন্যই আমার বাবা এত বড় ক্ষতি হলো। এখন আমাদের কি হবে? সৃষ্টিকর্তা, তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আমি আর কখনো কিছু আমার বাবার কাছে বায়না করব না। ছোট মেয়ে লিঞ্জা, তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো আমাকে। এরপর লিঞ্জা পরীটাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, ও এই ব্যাপার, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙিনায় রোপণ করে দিও। দেখবে তোমাদের পরিবারের সকলের সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এরপর লিঞ্জা সেই ফুলটা তাদের বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করে দেয়। হ্যাঁ রে লিঞ্জা, বাড়ির আঙিনায় এটা কি রোপণ করলি? মা, এই ফুলটা আমাকে একটা পরী দিয়েছে। পরী বলেছে এই ফুলটা রোপণ করলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। মা, দেখেছো, পরী ঠিকই বলেছিল। আমাদের বাড়ির উঠোনে কত বড় সোনার গয়না একটি গাছ হয়েছে। হ্যাঁ রে, এটা কিভাবে হলো? সোনার গয়নার গাছ তো আমি জীবনেও দেখিনি। হ্যাঁ লিঞ্জা, আমি জাদুর সোনার গাছ। তুমি চাইলে এই গাছ থেকে তোমার পছন্দ মতো নেকলেস নিয়ে পড়তেও পারো। আর এই গাছ থেকে নেকলেস বিক্রিও করে তোমার বাবার চিকিৎসাও করতে পারবে। আরে আরে আরে, ভালোই তো হলো। তাহলে এই গাছ থেকে নেকলেসগুলো বিক্রি করে লিঞ্জার বাবার চিকিৎসা করতে পারবো। হে সৃষ্টিকর্তা, তোমার দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।